আসসালামু আলাইকুম। বিশ্বের একটি চক্রান্তকারী ভালো মুখোশধারী দেশ আছে, সেটা সম্পর্কে একটু কথা বলার ডিসকাস করার জন্য বসেছি। আসলে কেউ নাই ডিসকাস করার, কিন্তু নিজের অভিব্যক্তিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন সবাই একটু সঠিক বিষয়টা বুঝতে পারেন। সেই শক্তিধর দেশটির নাম আসলে নিলে পরে আমার ফেসবুক আইডির উপর একটু ডিস্টার্ব আসতে পারে, ব্লক হয়ে যেতে পারে আইডি ইভেন। তাই দেশটির নাম বলছি না। আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন যে গোটা বিশ্বের প্রায় 2/3 দেশের উপর দিয়ে ছড়ি ঘোরায় এমন একটি দেশ, যেখানে 2001 সালে আপনার সেপ্টেম্বরে টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল। সেই দেশটির কথা বলছি। এই দেশটি না অত্যন্ত স্বার্থপর, এবং হলো সে নিজের স্বার্থের পরিপন্থী। তার যে লাভ লোকসানের হিসাব করা, লাভটা বোঝা ছাড়া সে কোনো দেশের সাথেই আপনার কোনো বিনিময় ঘটায় না। আপনাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে তার উদ্দেশ্য, তার সব স্বার্থ, সব কিছু স্বার্থকেন্দ্রিক। ওখানে আপনার যেই দলই আপনার সরকার সরকারে গঠন করুক বা সরকারে আসুক, রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন হোক, তারা কিন্তু অবশ্যই তাদের নীতিতে অটল থাকে। তাদের মধ্যে ভ্রাতৃত্বের যে সৌহার্দ্য, সেটা দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে তারা সবাই এক থাকে। আমাদের দেশের মতো নোংরামিতে তারা ব্যস্ত নয়। আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা চলে, সেটা হলো আপনার নিজেদের স্বার্থের কারণে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করি না। তো ওই দেশটা সম্পর্কে বলতে চাচ্ছি, সেই দেশটার কিছু পলিসি থাকে যেগুলো আমরা বিগত দিনে দেখেছি। যে দেখবেন কি, যতটা দেশেই তারা এটাকে গিয়েছে, সেই দেশগুলোতে আগে আপনার মৌলবাদীদের বীজ পত্তন করেছে তারা, গোড়াপত্তন করে সেই মৌলবাদীগুলা যখন মাথা চাড়া দিয়ে ওঠে, তারপর দেখবেন সেই মৌলবাদীদেরকে ধ্বংস করার জন্যই সেই দেশে তারা ঢুকেছে। ঢোকার পরে দেশটাকে বিচ্ছিন্ন করে ধ্বংস করে দিয়েছে। এই একই ফর্মুলাতেই তারা চলছে। এবং আরেকটি ফর্মুলা তাদের আছে, যেটা আপনার মিয়ানমারের সাথে করেছে, যে ফর্মুলাটা তারা অ্যাপ্লাই করেছে আমাদের বর্তমান শিক্ষাগুরু পাকিস্তানের সাথে। আমরা তো এখন পাকিস্তানকে শিক্ষাগুরু হিসেবে বেছে নিচ্ছি, দেশের পরিবেশ তেমনই মনে হচ্ছে আর কি। তো পাকিস্তানকে আমরা বেশি কিছু মনে করার দরকার নেই, কারণ পাকিস্তানের কারেন্সি যদি বাংলাদেশের সাথে আপনি হিসাব করেন, এটা বাংলাদেশের কারেন্সির অর্ধেক কারেন্সি। ওরা মানে আমাদের যে 1 টাকা, পাকিস্তান কিন্তু সেই কারেন্সির হিসাবে ওদের, আমাদের 1 টাকা সমান ওদের 45 পয়সা বা সামথিং এলস লাইক দ্যাট। তো পাকিস্তানকে আমাদের গোনার প্রশ্নই আসে না, কারণ পাকিস্তানকে আমরা নিয়ে গিয়ে বহুদূর চলে এসেছি। সেটা পাকিস্তানের বিভিন্ন সরকার প্রধান থেকে পাকিস্তানের নাগরিক সবাই স্পষ্ট করে বারবার করে বলছে যে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে, আমাদের তাদেরকে ফলো করা উচিত। ইমরান খান পাকিস্তানি একজন লেজেন্ডারি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ, এবং সে সত্যি ন্যায়পরায়ণ। তাকে আমি অত্যন্ত বেশি পছন্দ করি। ব্যক্তি হিসাবে ইমরান খানের জুড়ি মেলাভার, অত্যন্ত দারুণ মানুষ। এবং ভালো মানুষগুলাই যে টিকে থাকা খুব কঠিন হয়ে পড়ে ওই চক্রান্তকারী দেশটার কারণে, সেটা এক্সাম্পলটা আপনাদের সামনে বলতে চাচ্ছি। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি লাস্ট এই যে সেনা কর্তৃক বা নতুন যে প্রধানমন্ত্রী তার দেশটাকে আবার দখল করার আগে দিয়ে, তখন কিন্তু ইমরান খান একটা মেজর ভুল করেছে। সেই মেজর ভুলটা হলো যে সে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের সাথে আপনার মিট করেছে এবং তার কাছ থেকে হেল্প চাইলো। সে হেল্প চাওয়ার পরেই কিন্তু ওই যে চক্রান্তকারী শক্তিশালী দেশটা তার পিছনে উঠে পড়ে লাগে। এবং সেই পাকিস্তান এ পর্যন্ত কিন্তু কোনো প্রধানমন্ত্রী আপনার পূর্ণমেয়াদে তাদের যে দেশ চালাবে, পূর্ণমেয়াদে কেউ চালাতে পারে নাই। কেউ 3.5 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর চালাতে পারে নাই। পাকিস্তানের একটা বড় প্রবলেম এটা। এবং সেনা শাসিত একটা সরকার ব্যবস্থা, একটা বিশৃঙ্খল অবস্থা সবসময় সেখানে চলে আসছে। এবং আমাদেরকেও সেই একই প্রবলেমের মধ্যে দিয়ে ঢুকাই দেওয়ার একটা যে পলিসি আমাদের কাছ থেকে খাওয়ার জন্য, পাকিস্তানকে যেভাবে চুষেছে, অন্যদেরকে যেভাবে চুষছে, বিভিন্ন দেশকে যেভাবে চুষছে চক্রান্তকারী দেশটি, আমাদেরকেও চষার সেই একই পরিকল্পনা কিন্তু তাদের আছে। আমরা, আপনারা যারাই মনে করি না কেন তারা আমাদেরকে চুষবে না, এমন ভাবাটা বোকামি। বাংলাদেশের প্রিভিয়াস হিস্ট্রি থেকে যখন আপনারা জানা শুরু করবেন, বাংলাদেশে ধন সম্পদের অভাব নাই, কিন্তু অনেক কিছু আছে। এটা একটা হাব। আপনার এখান থেকে চতুর্মুখী ভূরাজনীতির যে ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে একটা উর্বর জায়গা। এখান থেকে চক্রান্তকারী দেশটা, তারা যদি এখানে আসতে পারে, তাদের ছড়ি ঘুরানো অনেক সহজ হবে এশিয়ার উপর। ঠিক আছে? তো এটা
ডিফারেন্ট চিন্তা করার দরকার নেই। আমাদের কাছে যেভাবে তারা এসে গেড়ে বসতে পারবে সেই সুযোগটা অন্যান্য দেশে খুব একটা নাই। তো দেখেন, যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো এখানে দুইটা বিষয় চিন্তার বিষয়। সেটা হলো তাদের উদ্দেশ্য। আমরা শুধু শুধু বারবার কিন্তু আমরা শুধু ভারতকে ফোকাস করছি। আমরা ভারতকে ফোকাস করছি, একদল আরেক দল পাকিস্তানকে ফোকাস করছি। পাকিস্তান তো বাদই দিলাম, এতক্ষণ যে ডিসকাশন করেছি সেখানে মুদ্রার মান নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, পাকিস্তানকে গোনার টাইম নেই। ইভেন ইন্ডিয়াকেও আমাদের সামটাইমস গোনার টাইম নেই। কিছু কিছু জায়গায় আমাদের সাথে ইন্ডিয়ার এত বেশি চুক্তি হয়ে গিয়েছে এ পর্যন্ত বিজনেস ট্রানজ্যাকশনে, সেই চুক্তিগুলো সম্পূর্ণরূপে আমরা শেষ করতে না পারা পর্যন্ত, এবং আমরা সেই জায়গাগুলোতে স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সাথে সেই টাইম পর্যন্ত যে চুক্তিগুলো আছে সেগুলো সেটেলমেন্ট করা যাচ্ছে না। সেগুলো সেটেলমেন্ট করা গেলে কিন্তু আমরা ইন্ডিয়াকেও আসলে গোনার টাইম রাখি না। তবে মূল যে প্রবলেমটা সেটা হলো আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন বা রাজনৈতিক যে কৌশল, সার্বভৌমত্বের কারণে আমরা যে সবাই যেই ক্ষমতায় আসি না কেন, দেশের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে, দেশের এক্সপ্যান্ড হওয়ার জন্য যে বৈশিষ্ট্যটা থাকা দরকার সেই জায়গায় কিন্তু আমরা নীতিহীন, আমরা নির্লজ্জ, আমরা যথেষ্ট বাজে। এভাবে বলতে হচ্ছে, এভাবে বলা ছাড়া উপায় নেই। অনেকে ভয় পান, হয়তো বলেন না, কিংবা কেউ বোঝার পরেও কেন বলেন না আমি জানি না। একান্ত স্বার্থ কেন্দ্রিক চিন্তা করলে এভাবে না বলাটাই স্বাভাবিক, এবং প্রতিটা মানুষই কিন্তু নিজের স্বার্থ চিন্তা করে। ইভেন আমার এই আমাকে এখন যারা দেখছেন তাদের অনেকেই কিন্তু যারা বাংলাদেশি মানুষ আমেরিকায় থাকেন, বিশেষ করে তারা, আমি নামটা ভুলে নিয়ে ফেললাম, তো যারা ওখান থেকে আসলে টাকা পয়সা ইনকাম করেন, অবশ্যই তারা বেনিফিটেড সেই দেশ থেকে। তারা নিজের দেশের জন্য আসলে সেই দেশের বিরুদ্ধে কথা বলতে চাইবেন না। এটাই বললাম স্বার্থ। তো এখন ঘটনা সেটা হলে হবে না যখন আমাদের দিক থেকে রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্রের যে দলটি রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে আসলে নিজের দেশের চিন্তা করার জন্য অন্ধ ভূমিকা পালন করতে হবে, গুড ডিপ্লোমেসি করতে হবে। আমাদেরকে, আমি দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন রাজনীতিবিদ নোবেল প্রাইজের ডক্টর ইউনূস সাহেবকে খুব বলতে চাচ্ছেন যে উনি অনেক বড় কিছু, তাই নোবেল পেয়েছেন। নোবেল একটা সিম্পল প্রাইজ, এবং আমি বেশ কয়েকটা যুক্তি আপনাদেরকে দেখাই দিতে পারবো। উনাকে বলা হচ্ছে যে আমরা ইউনূস সাহেবকে আমরা বাংলাদেশে যতটুকু পাত্তা দিইনি, অথচ মার্কিন সিনেটরা দেখা যাচ্ছে কি তাকে অনেক বড় করে দেখে, বিশ্বের অন্যান্য বড় বড় মাথাগুলো তাকে অনেক বড় করে দেখে। দেখতে পারে, সেটাতে এটা কোনো ইস্যু না। আমার ইস্যু হলো আমার সার্বভৌমত্ব রক্ষা করা। আমার ইস্যু হলো আমার দেশ, সেটা অন্য যে কোনো দেশই হোক, আমি কোনোভাবেই আমার উপরে হস্তক্ষেপ কেউকে করতে দিব না। সেই ইনফ্রাস্ট্রাকচার আমাকে ডেভেলপ করতে হবে, সেই সামরিক শক্তি আমাকে তৈরি করতে হবে। কেন বাংলাদেশে সামরিক শক্তি আছে নাকি? সামরিক শক্তি আছে বললেই হবে? সিম্পল একটা দেশে এখনও ড্রোনের অনুমতি পর্যন্ত নাই। ড্রোন বানানোতে আমাদের দেশের ছেলেরা অনেক দূর, অনেক এক্সপার্ট হয়ে গিয়েছে। এই ড্রোনকে ডেভেলপ করলেই আমরা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারি। আমাদের ড্রোন প্রজেক্টটা আপনি হাতে ধরেন, সেনাবাহিনীর জন্য বা এয়ারফোর্সের জন্য আপনি করতে যান, এখন কত বাধা বিপত্তি, কত এত সমস্যা কেন হবে? এগুলো হলো দেশের ইন্টারনাল প্রবলেম। বাইরের মানুষের যতই বাধা দেখ না কেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, বিভিন্ন নিষেধাজ্ঞা যতই আসুক না কেন, আমরা ঠিক নেই। আপনাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে। নীতিগতভাবে আমরা ব্যক্তি স্বার্থ লোভী যে আচরণগুলা করি নিজের লাভের জন্য, দেশদ্রোহীমূলক কাজ, সেটা অস্পষ্ট থেকে যায়, কিন্তু আমরা প্রতিটা মানুষ খারাপ আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি ছোটোবেলায় চিটংয়ের যে আপনার বিভিন্ন যে আছে শিপ ব্রেকিংগুলো আছে, সেই শিপ ব্রেকিংয়ের ওখানে অনেক বড় বড় লোহার মোটা মোটা পাইপ আছে। সেই পাইপগুলো দেখতাম একদম ছোট থেকে। আমি তখন ভাবতাম যে এগুলো দিয়ে তো ভালো মিসাইল তৈরি করা যাবে, মিসাইলের কনসেপ্ট নিয়ে তখন ভাবতাম। কিন্তু আমার মতো ছেলেটাই বাংলাদেশের এনভায়রনমেন্টের কারণে কিন্তু সেই মিসাইল তৈরির যে স্বপ্ন আরও বহুদূর নিয়ে যাব এবং সেটা নিয়ে কাজ করব, এই ধরনের স্বপ্ন দেখতে পারি না। কারণ হলো দেশে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি রয়েছে, এবং এই বাধা বিপত্তিগুলো টপকাতে গেলে পর আমাকে কি করতে হবে সেটা যখন জানতে চাই, তখন দেখা যাচ্ছে কি দেশ বিভিন্ন নিষেধাজ্ঞার উপর পড়বে, দেশে ফরেন কারেন্সি আসবে না, বিভিন্ন ধরনের অজুহাত। তো এই যে টোটাল যে সমস্যাগুলো, এগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমরা
আশেপাশের দেশ অমুক তমুক এগুলা ভেবে যতটুকু সময় নষ্ট করি, একটু ডিপলি ভালো চিন্তাগুলো আমাদের করা উচিত। আমাদের সার্বভৌমত্বকে সমৃদ্ধশালী করার জন্য, আমাদের উপরে ওঠার জন্য যেটা করা উচিত সেটা ভাবা উচিত। আমরা যতক্ষণ পর্যন্ত ব্যক্তি স্বার্থকেন্দ্রিক চিন্তা করব, যতক্ষণ পর্যন্ত আপনার দেশের জন্য ত্যাগ তিতিক্ষামূলক চিন্তা করব না, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই উপরের সারিতে উঠতে পারবো না। ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না, বরং পিছিয়ে যাওয়া শুরু করবে। এবং বাংলাদেশ যে ভূরাজনৈতিকভাবে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং এখানে সামনের দিকে আমাদের সাথে কি হতে যাচ্ছে বা কি হতে পারে, আমার যে ছোট ছোট উদাহরণগুলো অন্য দেশের সাথে ঘটেছে, সেই ঘটনাগুলো আমাদের সাথেও ঘটতে পারে কিনা এটা সময়ই বলে দিবে। কিন্তু ইঙ্গিতগুলো আমাদেরকে বুঝে নিতে হবে, এবং আমাদেরকে ভালো অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হলে পরে যা দরকার সেই প্রয়োজনটা মেটানোর জন্য আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে খুব শক্ত মজবুতে থাকতে হবে। আমাদের নীতি ও আদর্শগত দিক থেকে দেশের জন্য একই পরিস্থিতিতে থাকতে হবে। এখানে দেশের স্বার্থ যদি না বুঝে কেউ, কোনো রাষ্ট্রনায়ক বা কোনো প্রধান বা কোনো একটা গোষ্ঠী, কেউ যদি দেশের ক্ষতি হয় এমন কাজ করে বসে, সেটার জন্য বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 30 কোটি মানুষ, এতগুলা মানুষ যে কষ্টে পড়বে না, এমন জনহিতকর চিন্তা থেকে সবার বের হয়ে আসা উচিত। সবার একটু ভালো চিন্তা করা উচিত। আমরা যতক্ষণ পর্যন্ত না এই ভালো চিন্তাগুলো করতে পারবো, ততক্ষণ পর্যন্ত না আসলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। তো আমরা সঠিক বিষয়বস্তুকে আসলে অত্যন্ত নিবিড়ভাবে বোঝার চেষ্টা করব, না বুঝে শুধু শুধু অকারণে বাড়াবাড়ি করব না। শুধু শুধু যে কোনো কিছু নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা বাড়াবাড়িতে মত্ত হব না। আমাদেরকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, আমাদের দেশীয় স্বার্থটা বুঝতে হবে। আমরা যেভাবে ঘরের ভিতর থেকে বাইরে সব জায়গায় নিজেদের স্বার্থ বুঝি, দেশে যে বাজে পরিস্থিতিটা চলতেছে মানসিকভাবে সবার, সেই বাজে পরিস্থিতিটার কারণে দেশে যেন ক্ষতিকারক কোনো কিছু হয়ে না বসে, সেটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। ধন্যবাদ।